একটি ছোট গ্রাম। বাতাসে মাটির সোঁদা গন্ধ ভেসে বেড়াত, আর সূর্যের আলোয় ক্ষেতগুলো সোনালি রঙে ভরে উঠত। এই গ্রামে 400-500 মানুষ তাদের সাধারণ জীবনযাপন করত। এখানেই থাকত ফরিস, 14 বছর বয়সী এক ছেলে, যার চোখে অগণিত স্বপ্ন চিকচিক করত। ফরিস ছিল এতিম। তার মা বাবা ছোটবেলায় এই দুনিয়া ছেড়ে চলে গিয়েছিলেন। তার একমাত্র ভরসা ছিল তার দিদিমা, যিনি তার দুর্বল হাড় এবং স্নেহপূর্ণ হৃদয় দিয়ে ফরিসকে সামলাতেন। তাদের ভালোবাসা আর সাদামাটা জীবনের ছোঁয়া ছিল। দিদিমার গল্প আর তার হাতের রান্না ফরিসের জগতের সবচেয়ে মূল্যবান সম্পদ ছিল। এক সুন্দর সকালে যখন সূর্য সবেমাত্র তার কিরণগুলি ক্ষেতে ছড়িয়ে দিচ্ছিল, ফরিস কোদাল নিয়ে তার ক্ষেতে কাজ করছিল। হঠাৎ তার কোদালটি ধাক্কা খেলো। সে মাটি সরাতে একটা বোতল দেখতে পেল, যেটা সূর্যের আলোয় আগুনের মতো চমকছিল। এটা কোনো সাধারণ বোতল ছিল না, এটা রং সোনালি ছিল, যার ওপর জটিল নকশা করা ছিল। যেন কোনো প্রাচীন কারিগর এতে তার আত্মা ঢেলে দিয়েছে। বোতলের গায়ে ধুলোর আস্তরণ জমেছিল, কিন্তু তার দীপ্তি এত তীব্র ছিল যে ফরিদের চোখ ধাঁধিয়ে যায়। সে কৌতূহল এবং ভয়ের মিশ্র অনুভূতি নিয়ে বোতলটি তুলে নিল। যখন সে এটা স্পর্শ করল, একটা অদ্ভুত শিহরণ তার শরীরে খেলে গেল, যেন কোনো অদৃশ্য শক্তি তাকে কিছু বলতে চাইছে। ফরিদ বোতলটা বাড়িতে নিয়ে গিয়ে তার দাদিকে দেখানোর কথা ভাবল, কিন্তু তার কৌতূহল তাকে থামিয়ে দিল। সে একটা কাপড় নিয়ে বোতলটা পরিষ্কার করতে শুরু করল। যেই না সে বোতলটা ঘষল, একটা মৃদু গুঞ্জন শোনা গেল এবং বোতলের ভেতর থেকে ধোঁয়ার মতো কিছু একটা বের হতে শুরু করল। ধোঁয়াটা ঘুরতে ঘুরতে একটা বিশাল দৈত্যের আকার ধারণ করল। দৈত্যটার চোখ আগুনের মতো জ্বলছিল, আর তার শরীর থেকে অদ্ভুত শক্তি বের হচ্ছিল। ফরিদ ভয়ে কাঁপতে কাঁপতে কয়েক পা পিছিয়ে গেল। ফরিদ ভয়ে চিৎকার করে উঠল এবং বোতল ছুঁড়ে পালিয়ে যেতে চাইল, কিন্তু তার পা মাটিতে যেন আটকে গেল। ধোঁয়াটা বাতাসে ভাসতে ভাসতে একটা আকার নিল। এটা একটা মেয়ে ছিল, যার চোখগুলো তারার মতো জ্বলজ্বল করছিল আর মুখটা রহস্যময় সৌন্দর্যে ভরা ছিল। সে রেশমের পোশাক পরেছিল, আর তার লম্বা চুলগুলো হাওয়ায় উড়ছিল। মেয়েটা ফরিদকে শান্তভাবে দেখল, আর তার ঠোঁটের কোণে এক চিলতে হাসি দেখা গেল। সে জানালো যে সে একজন জিন ছিল। অবিশ্বাসের ঘূর্ণিতে ফেঁসে গিয়ে সে ভাবল, এটা নিশ্চয়ই কোনো ডাইনি হবে, গায়ের সেই সব ভয়ঙ্কর গল্পে যাদের কথা শোনা যায়, আর এখন তারাই বুঝি তার পেছনে লেগেছে। কাঁপতে কাঁপতে সে বলল, যদি সত্যি আমার ইচ্ছে পূরণ করতে পারিস, তাহলে আমার ঠাকুমাকে গায়েব করে দেখাতো। আমার দাদিও উধাও। আমি রান্নাঘরের দিকে দৌড়ে গেলাম, কিন্তু সেখানে শুধু আধ সেদ্ধ খাবার আর খালি বাসনপত্র ছিল। আমার বুক ভয়ে দুরুদুরু করে কাঁপতে লাগলো। আমি জিনের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলাম, সে কি আমার সব ইচ্ছে পূরণ করতে পারবে? জিন মাথা নেড়ে হ্যাঁ বলল। জিনের চোখে অদ্ভুত এক ঝলক ছিল, আর সে সঙ্গে সঙ্গেই রাজি হয়ে গেল। আমি বললাম, আমার দাদিকে ফিরিয়ে আনো। জিন আবার আঙুল কটকটিয়ে বাজালো, কিন্তু কিছুই হলো না। জিন অবাক হয়ে তার সেই জাদুর বইটা খুলল, যাতে প্রাচীন সব মন্ত্র লেখা ছিল। বইটিতে মন্ত্র ও নিয়ম লেখা ছিল। বইটিতে পরিষ্কার লেখা ছিল যে যদি কোনো মানুষকে অদৃশ্য করা হয়, তবে সে চিরকালের মতো অদৃশ্য হয়ে যায়। এটা শুনে ফারিসের রাগ সপ্তমে পৌঁছায়। সে জিনকে ধমক দেয় এবং সে তার দাদিকে ফিরিয়ে আনবে। জিন দুঃখিত স্বরে ক্ষমা চায় এবং বলে যে সে তার ভুলের শাস্তি হিসাবে চিরকাল তার গোলাম থাকবে। কিন্তু ফারিস এতটাই ক্ষিপ্ত ছিল যে জিনকে বোতলে বাপস যাওয়ার আদেশ দেয়। জিন ধোঁয়ার মেঘে পরিণত হয়ে বোতলে ঢুকে যায়। রাত হলো, ফারিসের চোখ জলে ভরে গেল। সে তার দাদির ছবি বুকে জড়িয়ে কাঁদছিল। খিদে তাকে আরও অস্থির করে তুলল। সে রান্না করতে জানত না। রান্নাঘরে শুধু কাঁচা আটা আর কিছু সবজি ছিল। তার নজর বোতলের উপর পড়ল। নিরুপায় হয়ে সে আবারও বোতল ঘষল। জিন তার উদাস চেহারা দেখে ক্ষমা চাইল। ফরিজ বলল যে তার খিদে পেয়েছে। জিন বলল যে সে শুধুমাত্র 3টি ইচ্ছা পূরণ করতে পারে। প্রথম ইচ্ছা দাদিকে অদৃশ্য করায় চলে গিয়েছিল। দ্বিতীয়টি তাকে বোতলে ফিরিয়ে পাঠানোয়। এখন কেবল একটি ইচ্ছা বাকি ছিল। জিন পরামর্শ দিল যে ফারিস তার তৃতীয় ইচ্ছাটি এইভাবে পূরণ করুক যে সে চিরকালের জন্য তার গোলাম থাকবে এবং তার প্রতিটি ইচ্ছা পূরণ করবে। ফারিস সেরকমই করল। জিন আঙুল মটকালো এবং এখন সে চিরকালের জন্য ফারিসের গোলাম ছিল। ফারিস আবার ক্ষুধার কথা বলল এবং জিন একটি শানদার খাবারের টেবিলের উপর সাজিয়ে দিল। খানা খেতে খেতে ফারিস জানতে চাইল ওর নাম কি আর ও এই বোতল থেকে কিভাবে এলো। জিন নিজের নাম সাইরা বলল এবং বলল যে ও গত 5000 বছর ধরে এই বোতলে বন্দী ছিল। সে নিজের গল্প শুরু করল, আর ফারিসের চোখ বিস্ময়ে বিস্ফারিত হয়ে গেল।
5000 বছর আগে, যখন পৃথিবী তখনও তার প্রাচীন সভ্যতাগুলির রঙে রঙিন ছিল, একটি বিশাল সাম্রাজ্য ছিল সূর্যবংশ। এই সাম্রাজ্য তার সমৃদ্ধি, বৈভব এবং রহস্যের জন্য পরিচিত ছিল। সূর্যবংশের রাজা এমন একজন শাসক ছিলেন যার নামে মানুষ কাঁপত। প্রতিবেশী রাজ্যগুলিকে পদদলিত করেছিল এবং তার প্রাসাদ সোনা ও রত্ন দিয়ে ঝলমল করত। কিন্তু আসল শক্তি ছিল তার জাদুই শক্তিতে। বলা হতো যে তার কাছে একটি মণি ছিল যা তাকে অসীম শক্তি দিত। এই মণির রক্ষা করত সায়রা, এক জিন, যার শক্তিসমূহ সায়রা ছিল এক প্রাচীন আত্মা যাকে স্বর্গীয় দেবতারা বানিয়েছিলেন। তার শক্তিগুলো ছিল অসাধারণ। সে সময়কে মোড় দিতে পারত, পাহাড়দের হিলাতে পারত এবং আকাশকে নিজের ইশারায় নাচাতে পারত। কিন্তু সায়রার এক দুর্বলতা ছিল, সে মানুষের প্রতি দয়া রাখত। মানুষের প্রতি তার মমতা ছিল। অন্যায়ের শিকার হওয়া মানুষদের জন্য তার হৃদয় কাঁদত। সায়রার এই দুর্বলতার সুযোগ নিয়ে এক প্রাচীন জাদুকরকে সে ডেকে পাঠালো, যে সূর্যবংশের রহস্য সম্পর্কে গভীর জ্ঞান রাখত। এই জাদুকর একটি বোতল তৈরি করলো যার গায়ে জাদুই মন্ত্র খোদাই করা ছিল। এই বোতলটি সায়রাকে বন্দি করার জন্য বানানো হয়েছিল। এক রাতে ধোঁকা দিয়ে সায়রাকে বোতলে বন্দি করা হলো। সে সায়রাকে নিজের বশে আনলো এবং তার শক্তিমত্তা ব্যবহার করে নিজের ইচ্ছাগুলি পূরণ করতে লাগলো। সে বিশাল মহল তৈরি করলো, শত্রুদের বিনাশ করলো এবং নিজের সাম্রাজ্যকে অজেয় বানালো। কিন্তু সায়রাকে এসব পছন্দ ছিল না। সে নিষ্ঠুরতা থেকে ত্যক্ত হয়ে উঠেছিল। সে দেখেছিল যে রাজা নিরীহ লোকদের ওপর অত্যাচার করত, গ্রামগুলিকে জ্বালিয়ে দিত এবং নিজের সাম্রাজ্যকে অজেয় করে তোলার জন্য যে কোনো কিছু করতে প্রস্তুত ছিল। সায়রার হৃদয় ভেঙে গিয়েছিল। সে স্থির করলো যে সে আর রাজার দাসত্ব করবে না। একদিন রাজা সায়রাকে একটি নিরীহ গ্রাম ধ্বংস করার আদেশ দিল। সায়রা তা করতে অস্বীকার করল। সে তার শক্তি ব্যবহার করে রাজার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করল। ক্ষোভে রাজা তাকে অভিশাপ দিল যে সে চিরকালের জন্য ওই বোতলে বন্দি থাকবে, যতক্ষণ না পর্যন্ত কেউ তাকে মুক্ত করে। কিন্তু সায়রা এত সহজে হার মানার পাত্রী ছিল না। সে তার শেষ শক্তি ব্যবহার করে রাজার প্রাসাদ থেকে ঘন জঙ্গলে পাঠিয়ে দিল, যেখানে সে যুগ যুগান্তর ধরে মাটির নিচে চাপা পড়ে রইল। সূর্যবংশের সাম্রাজ্য সময়ের সাথে সাথে ধূলিসাৎ হয়ে গেল। ইতিহাস বিস্মৃতির অতলে তলিয়ে গেল এবং তার নিষ্ঠুরতার কাহিনীগুলো শুধু কিংবদন্তিতেই রয়ে গেল। কিন্তু বোতলের রহস্য তখনও জীবিত ছিল। সেই জঙ্গল ধীরে ধীরে নিম গায়ের ক্ষেতে পরিণত হলো। এবং বোতল সেখানেই চাপা পড়ে রইল। শতাব্দী পেরিয়ে গেল, কিন্তু বোতলের চমক এবং তাতে বন্দি সায়রার শক্তি কমেনি। সে অপেক্ষা করছিল এমন একজনের যে তাকে মুক্ত করবে। এবং তারপর একদিন সাধারণভাবে ফরিদের হাত বোতলটিকে মাটি থেকে বের করলো। এখন সায়রা ফরিদের চিরকালের জন্য গোলাম হয়ে গেল। ফরিদ কি সায়রার শক্তির অপব্যবহার করবে? জানুন পার্ট 2-তে। যদি আমাদের কঠোর পরিশ্রম এবং এই ভিডিওটি যদি আপনার পছন্দ হয় তাহলে অনুগ্রহ করে একটি লাইক করুন। এই ধরনের আরও দুর্দান্ত ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানান ভিডিওটি আপনার কেমন লেগেছে।